দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। দেশের মোট ভূখণ্ডের প্রায় 37% এলাকা জুড়ে বিস্তৃত 4 বিভাগের 26 জেলা ও 163 উপজেলার মানুষ পদ্মা অববাহিকার উপর নির্ভরশীল। তারা উজানের পানি প্রত্যাহারের কারণে বহু বছর ধরে শুষ্ক মৌসুমে রয়েছে তীব্র পানির সংকট এই অঞ্চলে। এমন বাস্তবতায় পানি সরবরাহ ঠিক রাখতে পদ্মা ব্যারেজ করতে যাচ্ছে সরকার। 7 বছর মেয়াদে নির্মাণ হতে যাওয়া পদ্মা ব্যারেজে খরচ ধরা হয়েছে প্রায় 35,000 কোটি টাকা। প্রশ্ন হচ্ছে, এত টাকা আসবে কোথা থেকে? বলা হচ্ছে খরচ আসবে সরকারের নিজস্ব কোষাগার থেকে। এদিকে পানি সম্পদ মন্ত্রী সাফ জানিয়েছেন, দেশের স্বার্থে হওয়া ফারাক্কা বাঁধের বিপরীতে পদ্মা ব্যারেজ নির্মাণে ভারতের সঙ্গে আলোচনার কিছুই নেই। মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন। আজকে আমরা আলোচনার নাম দিয়েছি ব্যারেজের চ্যালেঞ্জ। আমার সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, আছেন ডক্টর মালিক ফিদা আবদুল্লাহ খান, পানি বিশেষজ্ঞ। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করার আগে পানি সম্পদ মন্ত্রী গতকালকে কথা বলেছেন, সেটা একটু শুনতে চাই। তিনি আসলে কি বলেছিলেন, আমরা একটু সেটা শুনতে চাচ্ছি। এই প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে যে বাংলাদেশের দীর্ঘদিনের যে দক্ষিণ পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, সেই দিকের মানুষ সবচেয়ে বেশি উপকার পাবে এবং দেশে যে একটা উপকার সুবিধা রেভিনিউর দিক থেকে, সেটা আমরা এই প্রজেক্টটা শেষ হলে সবচেয়ে বেশি অর্জন করতে সক্ষম হব। এটা সম্পূর্ণ জিওবি ফান্ড, আমাদের গভর্নমেন্ট, আমরা এই ফান্ডটা 7 বছর লাগবে এই প্রজেক্টটা শেষ করতে। 2033 সনে এই প্রজেক্টটা শেষ হবে। তাহলে প্রতি প্রজেক্টটা যদি 35,000 কোটি টাকার প্রজেক্ট, 5-7-35, এক বছর 5,000 কোটি টাকা আমাদের সরকারের জিওবি ফান্ড থেকে এটাকে এখানে এঙ্গেজ করতে হবে। তবে এইটা ফার্স্ট ফেজ। সেকেন্ড ফেজে আরও কিছু থাকবে, যেখানে আমরা ওই অঞ্চলে একদিকে একটা 7টা স্যাটেলাইট টাউন গড়ে উঠবে। তার পাশাপাশি সেখানে এই প্রজেক্টের মধ্যে 3টা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেখানে নেভিগেশন ব্লক রয়েছে, সেখানে ফিশ পাস রয়েছে। সুতরাং সব কিছু মিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে গঙ্গা চুক্তি নিয়ে। আশা করছি যে এই বছরেই আমরা এটাকে রিভিউ করব এবং পার্শ্ববর্তী দেশ ভারত, তাদেরও সেখানে স্টাডি কাজ করছে। সেই জন্য আমাদের যে জয়েন্ট রিভার কমিশন, যেটা সেখানে যে কমিটি হয়েছে, ওনাদের যে কমিটি হয়েছে, সেই কমিটি মিলেই তো আলোচনা হচ্ছে এবং সিদ্ধান্ত খুব শীঘ্রই আপনারা পাবেন। এবং এর মধ্যেই আশা করছি যে 30 বছরের যে চুক্তিটা সম্পূর্ণ হয়ে এবার হচ্ছে, সেটা কন্টিনিউ আবার করবে। আলোচনার খুব একটা প্রয়োজন নাই, যেটা আলোচনার দরকার গঙ্গা চুক্তি, সেটা নিয়ে আমি বলেছি। আমরা শহীদুদ্দিন চৌধুরী পানি সম্পদ মন্ত্রী ওনার বক্তব্য শুনছিলাম। ডক্টর খান, আপনি একটু শুরুতে একটু বলবেন, সেটি হচ্ছে যে দেশের 24 জেলার প্রায় 7 কোটি মানুষ এইটার ফলে উপকৃত হবে। প্রশ্ন হচ্ছে যে এই প্রকল্প যে বাংলাদেশের জন্য উপকারে আসবে, তা কি প্রকল্প সংশ্লিষ্ট যারা আছেন, এই প্রকল্পের সাথে যারা জড়িত, তারা কি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন যে কাজে আসবে? এবং এটার জন্য তো যথেষ্ট সমীক্ষা, রিসার্চ, গবেষণা প্রয়োজন ছিল, সেইগুলোর কি খবর? কোনো তথ্য আছে কিনা আপনার? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে যখনই আমরা কোনো একটি প্রকল্প করি, তখন প্রকল্পের প্রথমেই আমাদেরকে একটি সমীক্ষা করতে হয়, সম্ভাব্যতা সমীক্ষা, যেটা আমরা ফিজিবিলিটি স্টাডি বলি। এবং এটার একটা বিশদ একটি ফিজিবিলিটি স্টাডি হয়েছে 2010-এ এবং সেটার সাথে সাথে ফিজিবিলিটির সাথে সাথে এটার যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, যে পরিবেশের উপর কি বিরূপ প্রভাব পড়বে, বা আমরা শুধু বিরূপ বলি না, পরিবেশের উপর আমাদের সুপ্রভাবও পড়ে, যে প্রভাবগুলোকে আমরা নিরূপণ করেই কিন্তু এই ব্যারেজটির উপর ডিসিশনটা হয়েছে। আসলে আপনি যদি দেখেন, আসলে এই ব্যারেজের যে স্টাডিটা শুরু হয়েছে 1963 সাল থেকে। প্রথমে ফারাক্কা বাঁধের পরেই, 63 সালে ফারাক্কা বাঁধ তো 74-এ কমিশন হয়েছে। তো 1963 সালে প্রথমে চিন্তা করা হয়েছে যে ব্যারেজের লোকেশনটা কোথায় হতে পারে। আচ্ছা, সে 63 সালে তারা দেখেছে যে হার্ডিঞ্জ ব্রিজের 2 কিলোমিটার নিচে হয়তো এটা একটা হতে পারে। এরকম করে টোটাল 5টি অবস্থান স্টাডি করা হয়েছে, 63, 69, 82, 89 এবং 2002। এই সালগুলোতে দেখে আলটিমেটলি
পাংশা যে সাইটটি আমরা যেটা জানেন রাজবাড়ী জেলার, সেখানেই এটা আমাদের গড়াই মাউথ থেকে প্রায় সম্ভবত 36 কিলোমিটার ডাউনে এই ব্যারেজটি স্থাপনের লোকেশনটা করা হয়েছে। কেন করা হয়েছে? আপনি যদি আমাদের রিজিয়নগুলো দেখেন, আমাদের পুরো বাংলাদেশটাকে আমরা 8টা হাইড্রোলজিক্যাল রিজনে ভাগ করি। একটি হচ্ছে সাউথ ওয়েস্ট, সাউথ সেন্ট্রাল, আর নর্থ ওয়েস্ট, নর্থ সেন্ট্রাল, ইস্টার্ন হিল, এইভাবে। তো এই ব্যারেজটা করার জন্য আমাদের যে উপকারটা হবে সেটা হচ্ছে আমাদের সাউথ ওয়েস্ট এবং নর্থ ওয়েস্টের একটু অংশ, বড়াল ওই জায়গাগুলো, এবং সাউথ সেন্ট্রালের কিছু অংশ। আমাদের পুরো সাউথ ওয়েস্ট রিজিয়নে যে পরিমাণ আপনি মিঠা পানি গঙ্গা থেকে ঢুকে বর্ষার সময় বিশেষ করে আমি বলবো 3টা সিস্টেম থেকে, একটি মাথাভাঙ্গা সিস্টেম, আরেকটি গড়াই সিস্টেম, আর একটা হিসনা সিস্টেম। আচ্ছা, এই 3টি সিস্টেমেই, তার জন্য এই 3টি সিস্টেমের ডাউনে কারিগরিকভাবে চিন্তা করেই এই সমীক্ষাটা করেই ব্যারেজের লোকেশনটাকে ঠিক করা হয়েছে। অবশ্যই আমি বলবো যে স্টাডিটা যেটা করা হয়েছে যেটা 2010, তবে আমি মনে করি যে এর মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়েছে, টেকনোলজিক্যাল চেঞ্জ হয়েছে, সামগ্রিকভাবে আমাদের ওখানকার আর্থসামাজিক পরিবর্তন হয়েছে, আমাদের হাইড্রো জিওমরফোলজিক্যাল পরিবর্তন হয়েছে। এগুলোকে একটু মাথায় রেখে এই প্রজেক্টটা যেন হাতে নেওয়া হয়। আমি বলবো এটা একটি খুবই যুগোপযোগী সিদ্ধান্ত হয়েছে বর্তমান সরকারের, কারণ তাদের 31 দফার মধ্যে আপনি দেখেছেন এটা আছে, এবং তাদের যে নির্বাচনী ইশতেহারের মধ্যে তারা বলেছে। কিন্তু আমি ওদিকটা যাব না, আমি টেকনিক্যাল সাইডটাকে বলবো, যেহেতু 2010-এ এই ধরনের একটা স্টাডিটা হওয়ার উপর বেসিস করে এই প্রায় 35,000 কোটি টাকা ব্যয়ের কথা বলা হয়েছে, অতএব এটাকে রিভিশন করে যেন এই বাস্তবায়নটাকে নেওয়া হয়। এই মেয়াজে আপনি একটু বলবেন, সেটি হচ্ছে যে স্যার তো বলেন 2010 সালে 2013 সালে প্রকল্প গৃহীত হয়, তখন এটা গঙ্গা ব্যারেজ নামে গৃহীত হয়েছিল। এরপরে 2015 সালের দিকে ভারতের আপত্তি জানিয়েছিল ভারত। 2017 সালে নকশার ত্রুটি দেখিয়ে বলা হচ্ছে নকশার ত্রুটি, তবে এটা বন্ধ হয়ে গেল আর কি, এটা ছিলই না। তো এই ধরনের প্রকল্পে ভারতের আপত্তি কেন? পানি সম্পদ মন্ত্রী কিন্তু বলেছেন যে আমরা তাদের সাথে এটা করার জন্য যে আলোচনা করতে হবে সেটার কোনো দরকার নেই, আলোচনা করার কোনো দরকার নেই। এই বিষয়ে আপনি কোনো মন্তব্য করবেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, আলোচনা করার দরকার আছে। আচ্ছা, কারণ কেন? জয়েন্ট রিভার কমিশন আছে না, মন্ত্রী বলছে দরকার নেই। আমার বক্তব্য হচ্ছে, হ্যাঁ, ধরেন এই যে ব্যারেজটা হচ্ছে, এই ব্যারেজটা তো আমাদের দেশে দরকার দুটো কারণ। একটা হচ্ছে আমাদের অনেকটা বলা যায় যে আমরা গ্রীষ্ম মৌসুমে পানি পাই না, জি, সেখানে আমার পানির দরকার। এবং ওই অঞ্চলে গড়াই থেকে শুরু করে বড়াল, তারপর বড়াল নদী, ইছামতি নদী বাংলাদেশের সবচেয়ে বড় নদী। এই নদীগুলো কিন্তু চলমান হবে, এবং যমুনা নদীও শুকায় গেছে, চর পড়ছে, কিন্তু এটা অল্প পানি যায়। তো এখন এটা হলো, উনি যেহেতু পানি সম্পদের বিশেষজ্ঞ, আমি তো আর বিশেষজ্ঞ না, আমি বলি যে এই যদি ব্যারেজটা করা যায়, তাহলে জয়েন্ট রিভার কমিশনে তারা হয়তো যদি বলেও যে তোমরা ব্যারেজ করার দরকার নেই, তো তোমরা পানি ছেড়ে দাও। আন্তর্জাতিক রিভার কমিশনে তো 2টা একটা কনভেনশন আছে, কনভেনশন আইন না, কনভেনশন তো আছে, কনভেনশন তো তারা মানে না। নেপালে উল্টাটা। এখন আমরা হলে ভাটির দেশ, ভাটির দেশ, তারা যদি পানি না ছাড়ে, ধরেন তিস্তার উপরে বলা হয় যে ভারত থেকে ইলেকশনের সময় বলা হলো না যে মমতা না করে দিয়েছেন, না করছে, তার আপত্তির মুখে তিস্তা চুক্তি হয়নি। কিন্তু আমি একটু আগে ওনাকে বললাম, তিস্তা মমতা পানি দিবে কোথায়? গজলডোবায় যে আমাদের জয়েন্ট রিভার কমিশনের বৈঠক হয়েছে, সেখানে বলা হয়েছে যে 50-50, গ্রীষ্মকালে 50-50। আগে পানি ছিল, তিস্তা তো সেই সিকিম থেকে তৈরি হয়ে গেছে, বহু 12,000 কিলোমিটার উঁচু থেকে, সেখানে তো বিদ্যুৎ প্রকল্প করে পানি উঠায় নেয়, তো গজলডোবাতে পানিই আসে না। এরপরে উপনদী আছে, সেখানেও বাদ দিছে, চেঞ্জ করছে, সুতরাং এখন পানি আসে না। আলোচনা করতে হবে কেন ভারতের সঙ্গে? আমি আলোচনা করব না, আলোচনা করব না, এই জন্য প্রতিবেশী দেশ, আচ্ছা, আমাদের সাথে সম্পর্ক তো আমরা রক্ষা করতে চাই, তারাও সম্পর্ক রক্ষা করুক, এটা আমরা চাই। কারণ আমাদেরও তাদের দরকার আছে, তাদেরও আমাদের দরকার আছে। এখন এই কথা বললে তো পলিটিক্যাল কথা আসে। আমাদের ভূখণ্ডটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আপনার দক্ষিণ এশিয়ার কোনো দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো নাই।
মালদ্বীপের মতো দেশ থেকে হাত গোটায় চলে আসছে। বাংলাদেশে 18 কোটি লোকের বসবাস। হ্যাঁ, সুতরাং আমাদের সাথে যদি তারা এইভাবে ধরেন অন্তর্বর্তীকালীন সম্পর্কে সরকারের সময় সমাজের যে টানাপোড়েন সম্পর্ক, ছিল, আচ্ছা। আমরা তো সেই টানাপোড়েন রাখতে চাই না। যেমন ধরেন ভারতের কয়েকটা দেশে প্রদেশে তো আমি গেছি, সেখানে তো বাংলাদেশের অনেক পণ্য হটকেকের মতো। ইউরোপিয়ান ধরেন নেপাল, আসাম, পশ্চিমবঙ্গ, কিন্তু আমাদের ডাম্পিং, অ্যান্টি ডাম্পিং ট্যাক্স দিয়ে আটকায় দেয়, আমাদের পণ্য যেতে দেয় না। আমার বক্তব্য হচ্ছে, আমার ছোট দেশ, আমার হয়তো কোয়ালিটি একটু খারাপও হইতে পারে, আমার প্রোডাকশনও অল্প হইতে পারে, কিন্তু তোমার পণ্য ফ্রি আসতে পারবে আমার দেশে, আমার দেশের পণ্য যেতে পারবে না কেন? আমি ওই ফ্রিটা চাই। আচ্ছা। তো এইরকমই এখানে যে ব্যারেজটা হচ্ছে, এই ব্যারেজটা হলেই জয়েন্ট রিভার কমিশন বসবে। ভারত তো এটা উষ্মা প্রকাশ করবে যে এটা যে ব্যারেজ দেয়, তাহলে তো ওই পাশে পদ্মার, তো ওই পাশে হলো গঙ্গা। গঙ্গা তো তারা তো 40টা রিভার লিঙ্কিং প্রজেক্ট তারা প্ল্যান করে ফেলছে, বাজেট নাই বলে কাজ শুরু করতে পারে নাই। ওর সাথে তিস্তাও আছে, গঙ্গাও আছে, দুটোই আছে। সুতরাং আমরা তো যদি আমাদের নিজস্ব বাঁচার জন্য যদি পানি রিজার্ভার বলেন, পানির ফ্লো বলেন, যা বলেন, এটা যদি তৈরি না করি, আগামী ধরেন ওদের টাকা হলো 40টা রিভার লিঙ্কিং প্রজেক্ট করে ফেললো, আমরা তো এক ফোঁটাও পানি পাবো না। তা আমাদের বাঁচতে হবে না আমাদের নিজেদের প্রয়োজনে এবং তাদের সাথে বার্গেনিং এর কারণে। বলা হচ্ছে আগামীতে পানি নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধ না হলে আমরা মরুভূমি হইতে পারি, যদি আমরা যেটা বললো যে আলোচনা, না আলোচনা আমরা করব। আচ্ছা। আলোচনা আমাদের দরকার আছে তাদের সাথে, কারণ প্রতিবেশী দেশ, ধরেন এই যে আমাদের মার্কেট, ধরেন ভারতের মার্কেট, 18 কোটি জনগণের মার্কেট, ভারতের দরকার আছে না? আমাদের ওখানে চিকিৎসার জন্য যায়, বেড়ানোর জন্য যায়, বাজার করতে যায়। তারা তো এই যে মাঝখানে অন্তর্বর্তীকালীন সময় বন্ধ হয়েছে না, ওখানের লোকটাই তো, দোকানদারাই তো স্ট্রাইক করছে, তাদের বেচাকেনা হয় না, বেচাকেনা হচ্ছিল না, বেচাকেনা চিত্র হচ্ছে না। আমরা দেখেছি। সুতরাং আমার বক্তব্য পেয়েছি। হলো যে আমরা ছোট দেশ, আমরা বেনিফিট ছোটই পাইতে চাই। আচ্ছা। আমি কিন্তু বড় করে পাইতে চাই না, কিন্তু আমি স্বাধীন দেশ, আমার স্বাধীন মর্যাদা থাকতে হবে। জোর করে তুমি পানি আটকায় দিবা আর নেপালের উল্টাটা কইবা, তা তো হয় না। হ্যাঁ, তুমি আইন তো মানতে হবে। একটা আন্ডারস্ট্যান্ডিং তো, ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং তো দুইবার ছিল, হেলসিঙ্কি ছিল, একটা ইউএন কনভেনশন ছিল, সেখানে নীতিগত কিছু আন্ডারস্ট্যান্ডিং তো হয়েছে, হয়তো সেটা ল না, সে ব্যাপারে কেসও করা যাবে না, তা মানলাম। জি। কিন্তু আমি কি শক্তি খাটাতে পারবো না? আমার ছোট শক্তি, আমি কি একটা চিমটি কাটতে পারবো না? চেষ্টা করবো তো, এই ব্যারেজ দিয়ে আমি নেগোসিয়েশনের রাস্তা অন্তত খুলতে পারবো তো। আসবো আপনার কাছে আবার একটু। ডক্টর খান, আপনি একটু বলবেন, আজিজ ভাই, ব্যবস্থাপনা মানে শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা, পরে সেটা কাজে লাগানোর বিষয়ে একটু কথা বলেছেন, সেটা ঠিক আছে, তবে মানে উপকার পাওয়ার ক্ষেত্রে যে ব্যবস্থাপনার দরকার, যে ব্যবস্থাপনা করা উচিত আমাদের, সেই ব্যবস্থাপনা অনেক সময় কিন্তু টেকসই ব্যবস্থাপনা হয় না, যার ফলে প্রকল্প শেষ হয়ে যায়, কিন্তু আমি বলতে চাচ্ছি দেখভালের বিষয়টা, ওইটা না হওয়ার কারণে অনেক সময় সুফল পাওয়া যায় না। বড় প্রজেক্ট, তারপরে তো আমাদের তো দেখভালের যে ব্যবস্থাপনার যে টেকসই ব্যবস্থা, সেইটা কতটা জরুরি? ধন্যবাদ। আসলে আমি একটু আজিজ ভাইকে একটু সাপ্লিমেন্ট করি। হ্যাঁ। আপনি যেটা বলছিলেন না যে ভারতের আপত্তির জন্য এটা বন্ধ হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু তা নয়। আচ্ছা। ব্যাপারটা হচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গ থেকে তারা বলেছিল যে যদি ব্যারেজ করে তাহলে ইন্ডিয়ান পার্টে, যে পদ্মা নদীতে কোনো ধরনের রিভার ব্যাঙ্ক ইরোশন বা ফ্লাডিং হবে কিনা, এবং সেটা কিন্তু বাংলাদেশের যথাযথভাবে সেটা উত্তর দিয়েছে, অলরেডি 2017 সালে দেওয়া হয়েছে। পলিটিক্যাল কারণে এটা আর পরবর্তীকালে আর এটাকে প্রজেক্টটা আগায়নি। তা আমি বলবো এখন যে ডিসিশনটা বর্তমান সরকার নিয়েছে, আমি বলবো মন্ত্রী মহোদয় যেটা বলেছেন সেটাও সঠিক, যে আসলে ডাউনস্ট্রিম কান্ট্রিতে আমরা যদি এই ধরনের স্ট্রাকচার করি, আচ্ছা, এটার জন্য যে একদম ফর্মাল ওয়েতে ভারতকে জানাতে হবে, নট নেসেসারি। কিন্তু আবার আজিজ ভাই যে কথাটা বলেছে, আমি সেটার সাথে যেহেতু প্রতিবেশী বন্ধু রাষ্ট্র, যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, তার তখন যখন আমরা জয়েন্ট রিভার কমিশনে যখন আমরা মিটিং করি, আমি অনেক মিটিং করেছি জয়েন্ট রিভার কমিশনে বাংলাদেশের পক্ষে, তখন কতগুলো সদস্য, হ্যাঁ, এক্সপার্ট মেম্বার হিসেবে ছিলাম। তখন আমরা দেখেছি যে বাংলাদেশ কিছু এজেন্ডা দেয়, ইন্ডিয়া কিছু এজেন্ডা দেয়। তখন দুই পক্ষের এজেন্ডা যখন ঐক্যমতে আসে, তখনই ডিসকাশনটা হয়। সেখানে যদি ভারত মনে করে তারা এটা নিয়ে এজেন্ডা দিবে এবং বাংলাদেশ যদি মনে করে এটা নিয়ে ডিসকাশন করা দরকার, তখন সেই লেভেলে এই ডিসকাশনটা হতে পারে। তারপর আপনি যে কথাটা বললেন যে ব্যবস্থাপনা দেখভাল, একটা বড় জিনিস, কারণ এটা কিন্তু মনে রাখতে হবে এই ধরনের প্রজেক্ট করার এক্সপেরিয়েন্স কিন্তু বাংলাদেশে নেই আমাদের। তার জন্য যেটা যে একদম রকেট সায়েন্স ব্যাপারটা তাও নয়। তার জন্য আমি যেটা মনে করি যে
প্রজেক্ট বাস্তবায়নের চ্যালেঞ্জ অবশ্যই আছে, ফাইন্যান্সিয়াল বাস্তবায়ন আছে, মানে ফাইন্যান্সিয়াল ম্যাটার আছে, যেটা নিয়ে চ্যালেঞ্জ আছে। আরেকটি বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে এটা ইমপ্লিমেন্টেশন। আপনি দেখবেন যে আমরা যখন তিস্তা ব্যারেজটা করি, তিস্তা ব্যারেজ কিন্তু আমরা মূল নদীর উপর করি নেই। প্রথমে আমরা শুকনো জায়গায় করেছি, তারপর নদীটাকে ডাইভার্ট করে দিয়েছি ওই ব্যারেজের দিকে। সাধারণত ছোট বা মাঝারি নদীতে এটা করা হয়, কিন্তু গঙ্গাতে কিন্তু এটা করা সম্ভব না। মানে গঙ্গা পদ্মা যেটা করি, তার মানে নদীর উপরেই আমাকে স্ট্রাকচার বানাতে হবে। অতএব এই ধরনের যে এক্সপেরিয়েন্সটা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে এক্সপেরিয়েন্সগুলো ধরেন চায়নার আছে, যে এক্সপেরিয়েন্সটা পাকিস্তানের আছে, যে এক্সপেরিয়েন্সটা ভারতের আছে, যে এক্সপেরিয়েন্সটা কিছুটা নেদারল্যান্ডের আছে, কিভাবে স্ট্রাকচারগুলো করা যায়। তার মানে এই একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এটার বাস্তবায়ন হয়ে গেলে আমরা বাংলাদেশিরা আমরা সব জায়গায় যেটাকে দেখেন যে আমরা মাইর খেয়ে যাই, আমি বলবো যেটা আপনি বলেন রক্ষণাবেক্ষণ ও ম্যানেজমেন্ট। আমি পার্সোনালি মনে করি যেহেতু এটা একটা বড় প্রজেক্ট এবং এটা একটি আমাদের প্রায় পুরো বাংলাদেশের 1/3 এরিয়ার এটা সার্ভ করবে, প্রায় 46,000 স্কোয়ার কিলোমিটার। তার মানে আমাদের যদি পুরো বাংলাদেশের এরিয়া হয় 1,44,000, তার 3 ভাগের 1 ভাগ জায়গা এটাকে সার্ভ করবে। তার জন্য পানি উন্নয়ন বোর্ডের জন্য হয়তো এটা ডিফিকাল্ট হতে পারে, আমি এখনই বলবো না যে হবে। স্যার, পানিটা রাখার জন্য তো বিশাল একটা জায়গা আপনাকে রেডি রাখতে হবে। না, আমরা ওই নদীর মধ্যেই জলাধারটা তৈরি হবে, মানে পুরো নদীর মধ্যে, এটা দুই পাশে কোনো কিছু করা হবে না। কিন্তু এটার যে ব্যবস্থাপনার জন্য বিশ্বে অন্যান্য দেশে যে উদাহরণগুলো আছে, আলাদা একটা অথরিটি তৈরি করে দেয়, যে ব্যারেজ অথরিটি। আচ্ছা, তারাই এটা দেখভাল করে, তারাই এটার ম্যানেজমেন্ট করে, তারাই এখানে এটাকে একটা ইকো ট্যুরিজম করে, সেখান থেকে ইনকাম করে, সেটা দিয়ে তারা রক্ষণাবেক্ষণ করে। আপনি যদি নেদারল্যান্ডে যান, ওদের দেখবেন কোস্টাল এরিয়াতে ওরা স্টর্ম সার্জ ব্যারিয়ার করেছে এবং এটার জন্য তাদের একটা আলাদা অথরিটির মতন করেছে এবং ওখানে তারা ট্যুরিস্টরা যায় এবং ওখান থেকে একটা তাদের কিছু হলেও তাদের একটা ইনকাম হচ্ছে। তা আমাদেরকে ওরকম একটা ব্যবস্থাপনায় যেতে হবে। তার মানে একটি দক্ষ জনবল এই পুরো জিনিসটা কনস্ট্রাকশনের সাথে সাথে এটার ম্যানেজমেন্টের জন্য দক্ষ ব্যবস্থাপনা দরকার। এবং এই দক্ষ ব্যবস্থাপনাটা কিন্তু ওই আগের মতন করলে হবে না, যেটা আমরা তিস্তা ব্যারেজে করেছি বাংলাদেশের পার্টে, যে গেটগুলোকে আরও অটোমেশন করা, আরও আধুনিকায়ন করা, আপনার এআইকে ইউজ করা। এটার ভিতর যে উনি যেটা বললেন, আমাদের ভাই যেটা বললেন যে এখানে ইলেকট্রিসিটি প্রোডাকশন হবে প্রায় 113 মেগাওয়াট আমরা পাবো ফিজিবিলিটিতে যেটা আসছে, সেই বেনিফিটগুলো হচ্ছে কিনা। তারপর যে আমরা বলেছি যে আমাদের খাদ্য উৎপাদন বাড়বে, সেই জিনিসগুলো হচ্ছে কিনা, এটার জন্য সামগ্রিকভাবে আমি মনে করি যে আলাদা একটা ছোট হলেও একটা অথরিটি একটা থাকা উচিত। তাহলে ব্যবস্থাপনাটা আমার কাছে মনে হয় এটা ভালোভাবে করা যাবে। জি, বিরতির পর সে বাকি আলোচনা করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। বিরতির পর আবার ফিরলাম আলোচনা। আমরা কথা বলছিলাম ব্যারেজ চ্যালেঞ্জ নিয়ে। আমি যেতে চাই ডক্টর খান আপনার কাছে, আপনি একটু বলবেন যে চ্যালেঞ্জের কথা আসছে যে পদ্মা ব্যারেজ তো সমতলে নির্মিত হবে, যেহেতু আমরা ভাটির দেশ, সেই ক্ষেত্রে চ্যালেঞ্জ হবে পলি ব্যবস্থাপনা। পরিবেশগত ভারসাম্য রক্ষা করা তো চ্যালেঞ্জ থাকছেই। আপনি নিশ্চয়ই জানেন যে ফারাক্কা ব্যারেজের ফলে ভারতের যে অংশে বিহারে ব্যাপক নদী ভাঙন, বন্যা এগুলো দেখা দিয়েছে। সেখানে বলা হচ্ছে যে 20-30 ফিট উঁচু পলি জমে পড়েছে। ফলে ভারতের সাবেক মুখ্যমন্ত্রী, বিহারের সাবেক মুখ্যমন্ত্রী, তিনি বারবার করে বলেছিলেন যে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার জন্য বা ওটা সরিয়ে নেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমরাও যখন একটা ব্যারেজ করতে যাব, পলিটাকে চ্যালেঞ্জ বলা হচ্ছে, এইটাকে কিভাবে ম্যানেজমেন্ট? না, দেখুন, আমাদের যে টোটাল জানেন যে আমাদের এই 3টি বড় বড় নদী দিয়ে, একটা যমুনা, একটি গঙ্গা আর একটি মেঘনা, এটা দিয়ে বছরে আমাদের একটা অ্যাভারেজ আমাদের হিসাব আছে যে 1 বিলিয়ন টন সেডিমেন্ট আসে। এর মধ্যে প্রায় 550 মিলিয়ন আসে যমুনা থেকে, আর প্রায় 450 মতন, একটু কম, 450 একটু কম আসে গঙ্গা থেকে। মানে গঙ্গা বা পদ্মা, মানে আমরা তো আগে এটাকে গঙ্গা বলতাম, এখন পদ্মা বলা হয়। গঙ্গা পদ্মায় আমি কথাটা বলি। তার মানে এই যে বিশাল পরিমাণ যে সেডিমেন্ট আসে, এটা অবশ্যই যখন ব্যারেজটাকে ডিজাইন করা হয় তখন এটাকে কনসিডার করা হয়েছে। তাহলে এটার ম্যানেজমেন্টটা কীভাবে হবে? ম্যানেজমেন্টটা বলা হয়েছে দুভাবে। একটা হচ্ছে আমরা বর্ষাকালে এই পুরো গেটগুলোকে আমরা ওপেন রাখবো। তো তখন যখন ফ্ল্যাশিংটা হবে, মানে বন্যার পানিটা আসবে, তখন ওখানে আপনার এই যে আপনার সেডিমেন্টগুলো ডাউন স্ট্রিমে চলে আসবে। এটা তো একটা ব্যবস্থাপনা। সেকেন্ড যে ব্যবস্থাপনাটা, সেটা হচ্ছে
আপনার পানিটা যখন আমরা ডাইভার্ট করি ওইটার সাথে যেন সেডিমেন্টটা না আসে, তার জন্য একটা সেডিমেন্ট ট্র্যাপার রাখা হয় যখন আমরা গড়াইতে এটাকে ডাইভার্ট করব। তো এখানে যেন পুরো পরিষ্কার পানিটা আসে। পরিষ্কার পানি বোঝাতে চাচ্ছি যে আমি সেডিমেন্ট ছাড়া। আর আরেকটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যখন অনেক বছরে এখানে পলিপতনটা হবে, আপনাকে কিছু ড্রেজিং করতেই হবে। তো এটা মাথায় রেখে কিন্তু ডিজাইনটা করা হয়েছে। ডিজাইন যখন করা হয়, তো আমরা তো এটার মধ্যে ইনভলভ ছিলাম কিছুটা। আচ্ছা, আমরা দেখেছি যে এই সেডিমেন্ট ম্যানেজমেন্টটা ইজ এ বিগ, এটা আমাদের তিস্তা ব্যারেজের জন্য করা হয়েছে। কিন্তু এই সেডিমেন্ট ম্যানেজমেন্ট আজকালকার যুগে কিন্তু ওরকম ডিফিকাল্ট না, যদি আপনি একটি প্ল্যান্ড ওয়েতে করেন। হ্যাঁ, সেই প্ল্যান্ড ওয়েতে মানে আমি বুঝাচ্ছি যে আপনাকে স্ট্র্যাটেজি কোন কোন লোকেশনগুলোতে সেডিমেন্টেশন হতে পারে, বা গড়াইয়ের মাউথে হবে কিনা, মাথা ভাঙ্গার মাউথে হবে কিনা, কতটুক হবে, পার ইয়ারে কতটুক রেটে এটা সেডিমেন্টেশনটা হবে, এই হিসাবগুলো কিন্তু আমরা আগাম করতে পারি। সেই আগাম করে যদি ওইভাবে একটা পরিকল্পনা নেওয়া হয়, তাহলে একটা হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট লাগবে না শুধু এই ড্রেজিং করার জন্য। তো এগুলোর ব্যবস্থাপনা কিন্তু আমাদের যখন ব্যারেজ ডিজাইন করা হয় সেগুলোর মধ্যে রাখা হয়েছে, সেডিমেন্টের ব্যাপারটা। আর কোনো কিছু বলছিলেন এটার ব্যাপারে? নদী ব্যবস্থাপনায় কোনো চেঞ্জ আসবে আমাদের? নদী ব্যবস্থাপনা আমরা এখন যেটুকু বাদ দেখেছি, দেওয়ার পরে, মানে ব্যারেজ করার পরে, ব্যারেজটা ধরেন আমরা বলে থাকি যে আপনি যদি দেখেন ব্রিটিশ আমলে কিন্তু আপনাদের হার্ডিঞ্জ ব্রিজ করা হয়েছে। হার্ডিঞ্জ ব্রিজের লেন্থ কিন্তু 1.8 কিলোমিটার। আপনি দেখেন ওই যেই 1.8 কিলোমিটার, এটা আমাদের ইঞ্জিনিয়ারিং আমরা ভাষায় বলি এটা হচ্ছে একটা ব্যাংকফুল ডিসচার্জে, যখন পরিপূর্ণ কানায় কানায় নদী পূর্ণ থাকে তার জন্য পানি প্রবাহের জন্য 2 কিলোমিটার দরকার হয়। আচ্ছা, সেইটার উপর হিসেব করে দেখেন ব্রিটিশ আমলে এই হার্ডিঞ্জ ব্রিজটা করা হয়েছে 1.8 কিলোমিটার। এই একই মাথায় রেখে এই পদ্মা ব্রিজটাকেও, ব্যারেজটাকেও সেই একইভাবে চিন্তাভাবে করা হয়েছে। 2.1 কিলোমিটার। হ্যাঁ, 2.1, তার মানে এটাকে আরেকটু বাড়ানো হয়েছে। এখন এই যে সামাজিক বা আমি বলবো যেটা পরিবেশগত যে আপনি বলছেন যে ইম্প্যাক্টগুলো, নেগেটিভ ইম্প্যাক্টগুলো, সেটাকে মাথায় রেখে আমাদের এই ডিজাইনটা একটু রিভিজিট করা দরকার। কেন রিভিজিট করা দরকার? কারণ এটার মধ্যে একটি নেভিগেশন লক আছে, প্রায় যতদূর আমার মনে আছে 14 মিটার চওড়া, যেটার মধ্যে যেন ছোট শিপ এখান থেকে যেতে পারে, এটাকে বলা হয় নেভিগেশন লক। আচ্ছা। তারপর আমাদের জানেন যে একটি ইলিশ মাছের একটি পথ কিন্তু আমাদের এই গঙ্গা থেকে, হ্যাঁ, তো ইলিশ মাছের যাতায়াতে যে সময়টা, সেটার ম্যানেজমেন্টের ব্যবস্থা আছে, এবং তখন গেটগুলোকে পুরোটাই খোলা রাখা হবে। তারপরও একটি ফিশ পাস করা হয়েছে এখানে। তার মানে আমাদের এনভায়রনমেন্টের জন্য যেই জায়গাগুলোকে, এগুলো চিন্তা করা হয়েছে ডিজাইনে, কিন্তু এইটা আমাদেরকে ইমপ্লিমেন্টেশনে পরে মনিটরটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন ডিজাইন করি তখন তো আমরা ফিজিক্যালি কী হবে এটা তো আমরা বুঝতে পারি না, এটা তো আমরা ডেস্কে বসে একটা ডিজাইন করি। তার জন্য আমাদের সবচেয়ে বেশি দরকার যে এই যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টগুলো যে আমরা আগাম ধারণা করছি, বা নদীর গতিপথ কী ধরনের চেঞ্জ হতে পারে, এগুলোকে আগে থেকে যেহেতু আমার একটা ধারণা আছে, সেই অনুসারে এটার ব্যবস্থাপনাটা যেন থাকে। আমাদের বাংলাদেশের সমস্যা, আমরা যে কোনো একটা প্রজেক্ট করি, পরবর্তীকালে এটার অপারেশনের মেইনটেনেন্সের আমরা কোনো বাজেট রাখি না। যেমন ধরেন অনেকেই সমালোচনা করে যে আমরা দক্ষিণ অঞ্চলে প্রায় 139টা পোল্ডার করেছি, মানে ডাইক করেছি, এবং এটার অনেক নেগেটিভ ইম্প্যাক্ট, কিন্তু এটার একটা পজিটিভ ইম্প্যাক্টও আছে। তো এখন এই যে নেগেটিভ ইম্প্যাক্টটার জন্যই যখন এই প্রকল্পটা নেওয়া হয়, তখন বলা হয়েছিল এটা যেন একটা ম্যানেজমেন্টের জন্য আলাদা একটা বাজেট রাখা হয়, বাট আনফর্চুনেটলি আমরা ওইভাবে বাজেট দিতে পারিনি। তো এইটা আমাদের সরকারকে মাথায় রাখতে হবে যে এরকম একটা বিশাল স্থাপনা করলে এটার কিন্তু কিছু হলেও নেগেটিভ ইম্প্যাক্ট হবে, সেই ব্যবস্থাপনাটা কিভাবে করব, তার জন্য বাজেট বরাদ্দ এটা যেন রাখা হয়। তাহলেই যে আমরা যে কথাগুলো বলছি যে নদীর উপর ইম্প্যাক্ট, ফিশারিজের উপর ইম্প্যাক্ট, বা অন্যান্য জীববৈচিত্র্যের উপর কোনো ইম্প্যাক্ট হবে কিনা, সেটাকে আমরা সামাল দিতে পারবো। আজিজ ভাই, আপনি একটু বলবেন, সেটা হচ্ছে যে মানে এই সরকার শুরুতেই বলেছিল যে তারা কৃচ্ছতা সাধন, মানে মেগা প্রজেক্ট নিবে না। হ্যাঁ, এখন আমরা দেখছি যে বড় বড় মেগা প্রজেক্ট যেমন এইটা পদ্মা ব্যারেজ, আবার পদ্মায় দ্বিতীয় সেতুও তারা করার পরিকল্পনা করছে, যেখানে পদ্মা ব্যারেজের খরচ ধরা হয়েছে 34,000 কোটি টাকা, হয়তো আরও বাড়তেও পারে পরে। এখন এই টাকা আসবে কোথা থেকে? বলা হচ্ছে নিজস্ব কোষাগার থেকে আসবে। এখন এই যে বড় প্রজেক্ট, এখন আমাদের যে অর্থনীতির যে অবস্থা, অর্থনীতি কি এত বড় টাকার চাপ সামাল দেওয়ার মতো রেডি আছে, প্রস্তুতি আছে? ওটা যদি বলেন, আমি আবার বলবো অর্থনীতিবিদ না,
তবে আমি এটা জানি ইউনূস সরকার 24 লাখ কোটি টাকার লোন রেখে গেছে, বিদেশি লোন। এই লোনও শোধ করতে হবে। আবার 34,000 কোটি টাকা ফার্স্ট ফেজে যে করলো, এটা কিন্তু আমরা যে আলোচনাটা, উনি বিশেষজ্ঞ যে আলোচনাটা করছে, এটা তো কন্টিনিউয়াস ইনভেস্টমেন্ট লাগবে এটাতে। সরকার প্রথম 2 মাসে প্রায় 51,000 কোটি টাকা লোন নিচ্ছে। না, হ্যাঁ, এটা তো ইন্টারনাল নিচ্ছে। আচ্ছা, হ্যাঁ। তো আমার বক্তব্য হচ্ছে যে পাশে যমুনা নদী, এটা ধীর অল্প অল্প চলে, চর বালিটালি পড়ে গেছে। কিন্তু আমি হয়তো, উনি বিশেষজ্ঞ, আমি যা সায়েন্সের ছাত্র হিসেবে আমার ধারণা যে পানি যখনই স্টক করবেন তখনই পলি পড়বে। হ্যাঁ, সুতরাং পানি কিছু আপনার যমুনা নদী দিয়ে খনন করে, যমুনা নদী ড্রেজিং করে ওটার রাখতে হবে, চালু রাখতে হবে। অন্য পলিটা একটা চ্যালেঞ্জ বলা হচ্ছে, হ্যাঁ। আর কি চ্যালেঞ্জ কি থাকতে পারে? না, এখন যেটা বলছেন আপনি, যে এই যে ধরেন এই যে টাকা পয়সা নিজস্ব কোষাগার থেকে দেবে, তারপরে আমাদের বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এটা বাস্তবায়ন করবে। এখানে নিশ্চয়ই প্রজেক্ট যেহেতু চিন্তা করা হয়েছে, এখানে পাশও হয়েছে, নিশ্চয়ই এটা এক্সপার্ট হয়তো হেল্প করবে। এও তো হতে পারে ধরেন চায়না এইসব প্রজেক্ট করে অভ্যস্ত, চায়নাকে এক্সপার্ট 7 বছরে ওই যে বললো 5-7-35,000 কোটি টাকা, হিসাবটা তো দিলেনি পানি সম্পদ মন্ত্রী। এই এভাবে টাকায় টাকাটা হবে না। না, এই প্রোটোকলে ওটা সেডিমেন্ট পড়ে যাবে। ওখানে আবার শহরের কথা বলছে না, হ্যাঁ, এটা আগে মুতে ভরে ফেলবে। বাঙালি তো, বাঙালির কালচারালি তো কোনো কিছু আইন মানে কেউ। লন্ডনে তো 10 দিন ফ্যামিলি ধরে ছিলাম, ওখানে তো কোনো রাস্তায় মানুষ নাই, সব বাড়ির দোতলা। কিন্তু আমাদের তো জনসংখ্যা বেশি, ছোট দেশ, আয়তন জনসংখ্যা, কেউ আইন মানতে চায় না। মানুষজন প্রায় 20 এই কোটি। দেশ স্বাধীন হয়েছে 54 বছর, 55 পড়ছে, সবাই আমাদের আইন ভাঙা একটা মনোজগৎ। এটা কারণ আপনি আইনের যদি প্রয়োগ না থাকে তাহলে তো আইন ভাঙবেই। হ্যাঁ, তা তো আপনাকে বটে। তো সুশাসন হ্যাঁ, নিশ্চিত তা তো করতে বটে। হবে। তো এই জন্য আমি বলছি যে এটা একটা বিগ প্রজেক্ট এবং এটা টেস্ট কেস। প্রথম ব্যারেজ কিন্তু নিজস্ব অর্থায়নে নিজেরা শুরু করছি। এই প্রজেক্ট যদি ফেল করে তাহলে কিন্তু ইন্ডিয়া আপনার আর এক ফোঁটা পানি দিবে না, আলোচনায় বসবে না যে তোমরা ব্যারেজ করো, যাও, বলে দিবে। সুতরাং আমি বলছি যে এই ব্যারেজটা দুটো কারণে, একটা হলো আমাদের প্রয়োজনে, আর একটা হচ্ছে ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করার জন্য ব্যারেজটা দরকার। হ্যাঁ, কারণ তোমরা যদি পানি না ছাড়ো আমরা ব্যারেজ করতে থাকবো। এটা তো চীন করতে চাইছে, ওই তিস্তা ব্যারেজটা চীন করতে। ইন্ডিয়া বলছে না একবার যে আমরা করে দেব, আমরা করলে তার সুবিধা মতো করবে। আর চীন করলে তো এমনভাবে করবে যাতে ভারতের আজিজ ভাই, এই তিস্তা চুক্তি যেটা হওয়ার কথা ছিল হয়নি, সেটা তো এখন বলা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির মুখে হয়নি। তো এখন তো সেই সরকার নাই, এখন সেই বিজেপি সরকারই আছে। আবার এই বছরই আমাদের শেষ হচ্ছে গঙ্গা পানি বন্টন চুক্তি, যে চুক্তি নবায়ন করতে হবে। ফলে এরকম একটি ব্যারেজ দেয়ার বা সিদ্ধান্তের ক্ষেত্রে এই দুইটা চুক্তির কোনো প্রভাব পড়বে? আপনি না, দেখেন, আমার ধারণা এই যে এখন যে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হলো শুভেন্দু অধিকারী, জি, তিনি বলছে না যে এখন পুশব্যাক, এই যে তারকাটার বেড়া দিচ্ছে, হ্যাঁ, পুশব্যাক করবে। এ তো একটা প্রদেশের লোক। আমি যদি বলি উনি যে ওই বাংলাভাষী মুসলমানদের পুশব্যাক করতে চায় বা পুশিন করতে চায়, তার মা তো বরিশাল বাড়ি, তাকে তার মাকে আগে পুশব্যাক করুক। এগুলো তো প্রশ্ন উঠবে, আমি তো বলা শুরু করছি, তো আমি বলবো তো, তার মা তো বাংলাভাষী বরিশাল্লা, তার মাকে করবে, তার ছেলে সে, তাকেও পুশব্যাক করুক, সে নিজে আসুকটা, তাকে থাকতে দেব। এগুলো কি আমার? তারপরে বক্তব্য হচ্ছে সে একটা প্রদেশের লোক, আমরা স্টেট টু স্টেট, অর্থাৎ ওখানের যে কেন্দ্রীয় সরকার তাদের সাথে কেন্দ্রীয় সরকারের সাথে বাংলাদেশের সরকারের যে সম্পর্কগুলো হবে, উনি হয়তো একটু তাফালিং করতেছে। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে কেন্দ্রীয় সরকারের সাথে কেন্দ্রীয় সরকারের সম্পর্ক, কিন্তু দেখেন পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির মুখে চুক্তি হয়নি, তাহলে তো তারাই তো এখানে মুখ্য ভূমিকা পালন করেছিল। আপত্তির মুখে তাহলে কেন্দ্রীয় সরকারের ভূমিকাটা কি ছিল? আমি বলি যে মমতা ব্যানার্জির ঘাড়ে বন্দুক রেখেছে। আমি আগেও বলেছি গজলডোবায় তো পানিই নাই, সে নিজে পানি পায় না। ওই সিকিম থেকে তিস্তা, মানে এটা কি বাহানা ছিল? আপনি বলছেন কান্ধে বন্দুক রাখছিল? অফকোর্স পানি দিতে চায় নাই। জয়েন্ট রিভার কমিশনে বৈঠক হয়েছে না, বৈঠকে তো সবসময় ভারত তো বাগড়া দিছে। তো
গজলডোবার এক সময়তে যখন পানি আসতো 50-50 ভাগ করার জন্য একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, বাংলাদেশের পক্ষ থেকেই প্রস্তাব দেওয়া হয়েছিল, ভারত এটা ইগনোর করে হাঁটা দিছে, করে নাই তো। আচ্ছা, এখন তো পানিই নাই, চুক্তি করে কি করবেন? চুক্তি করে কি করবেন? ধরেন তাদের 40টা রিভার লিভিং প্রজেক্ট করতেছে, 57টা রিভার তো আমাদের মায়ানমারের 3টা, আর বাকিগুলো হলো ভারত থেকে আসছে। তার ভিতরে আপনার 54টা রিভার লিঙ্কিং প্রজেক্ট করতেছে, তার ভিতরে গঙ্গাও আছে, তিস্তাও আছে। সুতরাং এখন তখন তো ধরেন পশ্চিমবঙ্গের জন্য পানি রাখবে বটে, কিন্তু এখন তো গজলডোবায় পানি নাই, এবং সব পানি তো চুক্তি করেও লাভ নেই। চুক্তি করে, আমার ব্যক্তিগত অপিনিয়ন, চুক্তি করে তো, চুক্তি থাকলে বার্গেনিং করা যায়, চুক্তি থাকা ভালো। আচ্ছা, হ্যাঁ, কিন্তু চুক্তি তো করে লাভ নেই, পানি তো পাবেন না। পানি করতে চাইতে হলে ঠ্যাক দিতে হবে। এই যে যেমন পদ্মা ব্যারেজ করে এটা একটা একটা ঠ্যাক দিলাম, তো এখন ঠ্যাক দিলাম, এখন পানিটা আমরা পাবো। পানি তারা ভারত হয়তো আলোচনা করবে, ধরেন কেন্দ্রীয় সরকার বাংলাদেশ সরকারের সাথে কথা বলবে, কথা বলবে তোমরা পানি দাও, আমরা ঠিক আছে করবো না, এটা হলো। একটা বিরতি নিয়ে আসিস ভাই, বিরতির পরে আবার কথা বলবো। একটা বিরতি দিচ্ছি, ফিরছি শীঘ্রই। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম আমাদের আলোচনা। আমরা কথা বলছিলাম ব্যারেজ চ্যালেঞ্জ নিয়ে, যেটা হচ্ছে ডক্টর খান আপনি একটু বলবেন। সেটি হচ্ছে যে পানি সম্পদ মন্ত্রী যে বলেছেন যে টোটাল খরচ হবে 35,000 কোটি টাকা, খরচটা কি ওখানেই থাকবে না বাড়বে? আর 7 বছর বলেছেন তিনি, সেই জায়গাটা আপনি একটু কথা বলেন। আর হচ্ছে যে টোটাল যে বেনিফিটগুলা, ডিমেরিটস মেরিটস তো থাকবেই, তারপরও বেনিফিটের জায়গাটা একটু আসতে চাই যে কোথায় কোথায় আমরা বড় বেনিফিটটা পাবো এই ব্যারেজের ফলে। জি ধন্যবাদ। আসলে দেখুন যে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় যেটা বলেছেন, আমি এটাকে সাধুবাদ জানাই, কারণ নিজস্ব অর্থায়ন করাটাই ভালো লোনের চেয়ে, যদি আমরা সেই টাকার যোগানটা করতে পারি। তো আমরা যেটা মনে করি যে এই যে 34,000 বা 35,000 কোটি যেটাই বলেছেন, আপনি জানেন যে প্রতিটা প্রজেক্টের একটা এসক্যালেশন থাকে। মানির ডিভ্যালুয়েশনের জন্য প্রজেক্ট কস্ট, বা যখন আপনি একটা প্রজেক্ট এরকম বড় একটা মেগা প্রজেক্ট যখন হাতে নেন, তখন কিছু খরচের, যেটা আজিজ ভাই বলেছেন, এটা বাড়তেই পারে, এটা খুবই একটা স্বাভাবিক। কিন্তু যেন অস্বাভাবিক কোনো একটা না বাড়া হয়, সেই দিকে আমাদের সরকারকে একটা নজরদারি রাখতে হবে। আর যে জিনিসটা আমি বলবো যে যেহেতু এটা আমাদের ডেল্টা প্ল্যানের মধ্যেও 35,000 কোটি টাকা আপনার এই এত বড় একটা প্রজেক্টের জন্য ফান্ড খুবই অল্প। ঠিক বলেছেন। তো আরেকটা যেটা বলবো যে আমাদের এটা কিন্তু এই পদ্মা ব্রিজ, পদ্মা ব্যারেজ বা গঙ্গা ব্যারেজ যেটাই বলি না কেন, এটা কিন্তু আমাদের ডেল্টা প্ল্যানের মধ্যেও আছে। আচ্ছা, এবং এই ব্যারেজটা কিন্তু আমাদের ক্লাইমেট চেঞ্জের জন্য একটা অ্যাডাপ্টেশন হিসেবে কাজ করবে। তো সরকারকে যেটা করতে পারে, যে আপনি জানেন যে আমরা তো এখনও এলডিসি গ্র্যাজুয়েশন করি নাই, তো তার জন্য আমরা এখনও লো ইন্টারেস্টে লোন পেতে পারি। কিন্তু যদি এটাকে একটা ক্লাইমেট অ্যাডাপ্টেশন হিসেবে দেখাতে পারি আমরা, যেহেতু সি লেভেল রাইজের জন্য অনেক ক্ষতি হচ্ছে আমাদের এই পুরো সাউথ ওয়েস্ট রিজিয়নে, তাহলে আমরা লো ইন্টারেস্টে এখানে কিছু লোনের ব্যবস্থা নিতে পারব। তার মানে আমি বলতে চাচ্ছি জিওবি ফান্ড সাথে যদি আমরা অ্যাডাপ্টেশন ফান্ডকে হারনেস করতে পারি, এটা সরকারের জন্য একটি সুবিধাজনক পর্যায়ে যেতে পারবে। আর এটার বেনিফিট আমি যেটা বলবো, বেনিফিট আসলে অনেকগুলো বেনিফিট। আপনারা জানেন যে আমাদের সবচেয়ে আমরা বেনিফিটটাকে দুই ভাগে ভাগ করে থাকি, একটা ট্যানজেবল আর একটা ইনট্যানজেবল। আমি প্রথমে ইনট্যানজেবল বেনিফিটটা বলি। আমাদের সুন্দরবন, আপনি দেখেছেন যে আমাদের প্রতি বছর 3 থেকে 4 মিলিমিটার সি লেভেল রাইজ হচ্ছে, এবং আমাদের স্যালানিটি ইন্ট্রুশন হচ্ছে। কারণ আমাদের এই যে 3টি আমি সিস্টেমের কথা যে বললাম, মাথাভাঙ্গা, গড়াই এবং হিসনা, এগুলো থেকে আমাদের ফ্রেশ ওয়াটারগুলো ঢুকে আমাদের এই পুরো সাউথ ওয়েস্ট রিজিয়নে। তো এখন এই যে সাউথ ওয়েস্ট রিজিয়ন যখনই ফ্রেশ ওয়াটার ঢুকে, তখন সে করে কি, স্যালানিটিটাকে পুশ ব্যাক করে। আচ্ছা, তো আমাদের যে এই সুন্দরবন, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এইটাকে রক্ষার জন্য আমাদের ফ্রেশ ওয়াটারের কোনো বিকল্প নেই। এটা ইনট্যানজেবল বেনিফিট। আর আমরা যদি ট্যানজেবল বেনিফিটগুলো দেখি, একটা ফিজিবিলিটিতে স্টাডি করে দেখা গেছে যে এখানে প্রায় 26 লক্ষ টন অতিরিক্ত খাদ্য উৎপাদন হবে, এটা একটা ট্যানজেবল বেনিফিট। আরেকটা দেখা হয়েছে প্রায় 2.5 লক্ষ টন ফিশারিজ প্রোডাকশন বাড়বে, এবং প্রায় 750 কোটি টাকার মতন আমাদের ফলজ, বনজ এবং ঔষধি গাছ লাগিয়ে আমরা একটা বেনিফিট পাবো। আর আরেকটা বেনিফিট হচ্ছে, যেটা এখানে যেহেতু পানিটাকে ডাইভার্ট করা হবে এবং এখানে একটা ভেলোসিটি থাকবে, ওখানে প্রায় 113 মেগাওয়াট আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। তার মানে এগুলো হচ্ছে আমাদের
টোটাল বেনিফিট, এবং এই বেনিফিটটা হিসাব করে দেখা গেছে যে 5 থেকে 7 বছরের মধ্যে প্রজেক্ট যখন কমপ্লিশন হবে এই বেনিফিটের আমাদের ইনভেস্টের টাকাটা আমরা পেয়ে যাব। মানে একটা হিসাব হয়েছে প্রায় প্রতি বছর আমাদের এই বেনিফিটের পরিমাণটা যা আসবে, যদি 5,000 কোটি টাকার মতন আসে বেনিফিটটা, তাহলে আমাদের যে যদি 35,000 কোটি টাকা হয় তাহলে 7 বছর টাকাটা উঠে আসবে। এখন এগুলো তো হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল হিসাব, আচ্ছা, কিন্তু এটাকে প্র্যাকটিক্যালি কিভাবে আনা হয় মাথায় রেখে এটাকে বাস্তবায়ন করতে হবে। স্যার, আপনি তো শুরুতে বললেন যে বড় প্রকল্প মানে কিছু ডিমেরিটসও থাকে, এটা আপনি বেনিফিটের কথা বললেন, ধরুন কিছু সমস্যার কথা আমি বললাম যে পলিমাটি বা পরিবেশগত বিপর্যয় হতে পারে কিনা, বা কিছু সমস্যাগুলো কি আছে, মানে ডিমেরিটস কি কিছুই? ডিমেরিটস অবশ্যই আছে, সেগুলো এটা একটা পলির ব্যাপার যেটা বললাম আমি, প্রায় 450 মিলিয়ন আপনার প্রতি বছর সেডিমেন্ট আসে, এটার ম্যানেজমেন্ট একটা ডিফিকাল্টিস ফেস করতে হবে আমাদের। ম্যানেজমেন্ট করতে না পারলে তো বড় ধরনের সমস্যা, বড় ধরনের তখন আপনার পলি পতন হবে আমাদের আপস্ট্রিমে, মানে ব্যারেজের আপস্ট্রিমে উপরের দিকে। এটা হচ্ছে 1 নম্বর ম্যানেজমেন্টের বা পরিবেশগত ক্ষতি। সেকেন্ড যেটা ক্ষতি হচ্ছে যে আপনারা জানেন যে যে কোনো একটা স্ট্রাকচার করলে নদীর একটা নিজস্ব ফ্লো দরকার, যেটাকে আমরা এনভায়রনমেন্টাল ফ্লো বলি। হ্যাঁ, তো সেই যে মিনিমাম নিজের মতো করে চলতে চায় নদীর যেমন আমাদের যেমন পানির দরকার, নদীও তো একটা জীবন্ত সত্তা। আমি যেহেতু নদী রক্ষা কমিশনের সদস্য ছিলাম, আমরা এটাকে হাইকোর্টের রায় অনুসারে নদীকে কিন্তু একটা জীবন্ত সত্তা বলা হয়েছে, অতএব নদীরও একটা পানির প্রয়োজন। এখন যদি আমরা ব্যারেজ করে পুরো পানিটাকেই আমরা ডাইভার্ট করে ফেলি ড্রাই সিজনে, তাহলে ওটা ডাউন স্ট্রিমে কিন্তু এটার একটা বিরূপ প্রভাব আসে। নিজস্ব সত্তা শিখে হারাতে পারে, সত্তা হারিয়ে যেতে পারে। আচ্ছা, একটা সম্ভাবনা আছে, সেটা যেন না হয় তার জন্য ব্যবস্থাপনা রাখতে হবে। এটা গেল এক। ব্যবস্থাপনা আছে নিশ্চয়ই, কোনো ব্যবস্থা আছে, কিন্তু এটাকে কিন্তু কোনো স্ট্যাটিক না, মানে আমি একটা ব্যবস্থাপনা করে রাখলাম এটা যে আমি বছরের পর বছর চলবে তা কিন্তু নয়। একটি ব্যারেজ ডিজাইন করা হয় প্রায় 100 বছরের জন্য, অতএব ব্যবস্থাপনাটাকে আপনাকে প্রতি বছর বা এভরি 5 ইয়ার্স আপনাকে এটাকে আপডেট করতে হবে সামগ্রিক পরিস্থিতির উপর বিবেচনা করে। যেমন আমি বলি যে আমাদের যে হিলসা ঘাট, মানে যেটা হচ্ছে আপনার ভোলাতে, সেখানে যে স্যালিনিটিটা কন্ট্রোল হয়, এটার 75% কন্ট্রোল করে হচ্ছে আমাদের যমুনার পানি, ড্রাই সিজনের কথা বলছি, আর বাকি যে প্রায় 30 থেকে 25% করে গঙ্গা এবং মেঘনার পানি বা অন্যান্য শাখা পানি। অতএব এইটাকে মনিটরিং করতে হবে। তার মানে এই ব্যারেজের জন্য ডাউন স্ট্রিমে ইম্প্যাক্ট হবে কিন্তু আমাদের হিলসাঘাট মানে ভোলার ওখানে। অতএব আমরা যদি এই মনিটরিংটাকে না রাখি তাহলে কিন্তু এটার একটা বিরূপ প্রভাব আসবে, এবং সেই বিরূপ প্রভাব থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো না। তার জন্য এই ব্যবস্থাপনাগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। আজিজ ভাই, যদি ব্যবস্থাপনা কোনো কিছু বলতে চান বলতে পারেন, সেই তার আগে একটু বলবেন যে এই যে বড় একটা স্থাপনা নির্মাণ, তার পূর্ব শর্তই থাকে যে উজানের যারা দেশ থাকে তাদের সাথে পানি বন্টনের একটা চুক্তি থাকা। আমাদের তো গঙ্গা পানি বন্টন চুক্তি আছেই, আমি এর আগেও বলেছি, সেটা এবছর শেষ হতে যাচ্ছে, হয়তো নবায়ন হবে। তো মানে আশঙ্কার কথা তো যদি নবায়ন না হয়, ধরেন এরকম ব্যারেজের ক্ষেত্রে তো চুক্তি থাকতেই হবে, চুক্তি যদি না থাকে না, এটা এই ব্যারেজের জন্য চুক্তি থাকবে কেন? এটা তো আমার বাংলাদেশে নিজেদের অর্থনয়ন, আমার বাংলাদেশের ভিতরে আমি করতেছি, আমার বাড়ির পাশে পুকুর কাটবো, সেটার জন্য আমি বাংলাদেশ সরকারের সাথে চুক্তি করব না। ধরেন আমি পানি বাদ দিয়ে আমি নিজে ডুবে মরবো, তবু আপনারা পানি দিব না, না সেটা ভিন্ন কথা। আপনাদের গঙ্গা ব্যারেজের যে ফারাক্কা চুক্তি হয়েছে, সেখানে আমরা পানি পাচ্ছি না, তো পথা তো মারা গেছে। এই পথটাকে প্রাণ দিতে চাচ্ছি। আমি তো বলছি দুটো বেনিফিট, একটা হলো আমাদের নিজস্ব বেনিফিট, এবং সেই বেনিফিটটা পেতে হলে কন্টিনিউয়াসলি ফান্ডিং করতে হবে, কন্টিনিউয়াসলি। এই টাকা যথেষ্ট নয়। আমি ছোট্ট উদাহরণ দিই, হাতির ঝিলটা তো ধরেন যদি আর্মিকে দিছে, কত কেস ছিল, হয়তো আর্মিকে না দিলে হতো না, এরপরেই করছে সব দোকান বসায় দিয়েছে চারপাশে, এবং এই পানি দুর্গন্ধ, মেনটেন্যান্স নাই। আমরা করতে পারি, মেনটেন্যান্স করতে পারি না। ওইটা যে ব্যারেজটা করবো, মেনটেন্যান্সে একটা বিরাট ব্যাপার, তো মেনটেন্যান্স করাটা কঠিন। তো দেখা যাবে উনি বিশেষজ্ঞ, উনি তো বলছে এটার তো ইম্প্যাক্ট যা পড়বে ভোলায়, এটা কি করবেন? এটা তো সব জায়গায় খেয়াল রাখতে হবে। তো এটার জন্য এই জন্য বলতে 35,000 কোটি টাকা কোনো টাকাই না আমি মনে করি ব্যারেজের জন্য। এটা ফার্স্ট ফেজে হয়তো খরচ হয়ে যেতে পারে। হ্যাঁ, তো সুতরাং যে 7 দিয়ে গুণ দিছে, এই গুণ এটা হিসাব চলবে না। তো
এটা বাজেট লাগবে এবং বাজেট থাকবে। এবং যমুনা ব্রিজের জন্য যেমন একটা ক্যান্টনমেন্ট বসানো হয়েছে, ওরকম ক্যান্টনমেন্ট না বসা, মনিটরিং একটা বড় ধরনের সেল থাকতে হবে, জি। অথরিটির মতন করা অথরিটি যাবে। থাকতে হবে, Authority অথরিটি থাকতে থাকতে হবে এটা মেনটেন করার জন্য, কোথায় আপনার ইরোশন হচ্ছে, কোথায় কোন সমস্যা তৈরি হচ্ছে সমাধান করা। আর আমরা তো বাংলাদেশের কালচারালি কিন্তু কোনো জিনিস রক্ষা করতে পারি না। ঢাকা শহরে এই জন্য বলছি যে এটা তো যেমন আইন স্ট্রিক্টলি অ্যাপ্লাই করতে হবে, কিন্তু এটা এত বড় ব্যারেজ মেনটেন করা, এটার জন্য অথরিটি আলাদা লাগবে এবং সেখানেও সুশাসন থাকতে হবে, আইনের প্রয়োগ সুশাসন এবং ব্যবস্থাপনাটা আসলে দরকার জিনিস, খুবই দরকার। জি জি। এম এ আজিজ এবং ডক্টর মালিক ফিদ আব্দুল্লাহ খান, দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।